একটা সময় ছিল অনিল আম্বানি বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু বর্তমান সময়ে তার নেটওয়ার্থ 0। 2006 থেকে 2010 টেলিকম ইন্ডাস্ট্রির কিং ছিল অনিল আম্বানির রিলায়েন্স টেলিকম। 2019-এ ইরেকসন কোম্পানির $80 মিলিয়ন পেমেন্ট না করার জন্য তার জেল অবধারিত ছিল। অনন্ত আম্বানির প্রি ওয়েডিংয়ে বড় বড় সেলিব্রিটিদের ভিড়ে অনিল আম্বানিকে দেখা যায় খুবই সাদামাটা পোশাকে। পরিবার নিয়ে উপস্থিত থাকলেও তার আগের সেই জৌলস বা আড়ম্বর কোনোটিই ছিল না। আজকের গল্প অনিল আম্বানির এই ফেইলিয়ার নিয়েই। এই কেস স্টাডিতে আমরা এমন 5টা পয়েন্ট জানব যেগুলো আমাদের লাইফেও গভীর প্রভাব ফেলে। 5 নম্বর পয়েন্টটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ধীরুভাই আম্বানির মৃত্যুর পর দুই ভাইয়ের জীবনে আমূল পরিবর্তন দেখা যায়। জীবিত থাকাকালীন ধীরুভাই কোনো উইল না বানিয়ে রাখার কারণে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব ও কাজ নিয়ে মতভেদ শুরু হয়। এই বিবাদ এত বড় আকার নেয় যে সেই অবধি কোকিলাবেন আম্বানিকে মাঝখানে এসে সম্পূর্ণ সাম্রাজ্য দুই ভাইয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হয়। সমস্ত পুরনো কোম্পানি লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রি, রিলায়েন্স পেট্রোলিয়াম, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার মুকেশ আম্বানির ভাগে আসে। এই সব কোম্পানিগুলোর পিছনে মুকেশ আম্বানি এত খেটেছিলেন যে এগুলোকে উনি খুব ভালো করেই জানতেন। অন্যদিকে অনিল আম্বানির ভাগে রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স ব্রডকাস্ট, রিলায়েন্স কমিউনিকেশনসের মতো নতুন আর গ্রোয়িং কোম্পানিগুলি আসে। যদিও অনিল নিজেও এই ধরনের ফার্স্ট গ্রোয়িং কোম্পানিগুলি নিতে চেয়েছিলেন। নিজেদের পছন্দের বিজনেস পেলেও দুই ভাইয়ের মধ্যে একটা এগ্রিমেন্ট হয় যে আগামী 10 বছরের জন্য কেউ কারোর ফিল্ডে বা একই ব্যবসায় ঢুকবে না। অর্থাৎ ছোট ভাইয়ের টেলিকম ইন্ডাস্ট্রির বিজনেসে বড় ভাই 10 বছরের জন্য ঢুকবে না, বা বড় ভাইয়ের পেট্রোলিয়াম ব্যবসায় ছোট ভাই ঢুকবে না। 2005-এ যখন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি দুই ভাগ হয়, তখন সমস্ত এক্সপার্টদের একটাই ধারণা ছিল যে ছোট ভাই অনিল আম্বানি অনেক দ্রুত সফলতা পাবে আর বড় ভাইকে ছাপিয়ে এগিয়ে যাবে। শুরুর দিকে হয়েও ছিল তাই। তখনকার সময়ের ফার্স্ট গ্রোয়িং কোম্পানিগুলো নিয়ে পথ চলা শুরু করে অনিল আম্বানি খুব দ্রুত বিশ্বের টপ 10 ধনী ব্যক্তিদের লিস্টে চলে আসে। এটি ছিল অনিল আম্বানির গোল্ডেন পিরিয়ড। সমস্ত নিউজ চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ সব জায়গায় শুধু তারই চর্চা ছিল। কিন্তু এখন বর্তমান সময়ে অনিল আম্বানির নেটওয়ার্থ 0। অন্যদিকে অ্যাকর্ডিং টু ফোর্বস মুকেশ আম্বানির নেটওয়ার্থ $117.8 বিলিয়ন, মানে $117.8 বিলিয়ন। তিনি এশিয়ার রিচেস্ট পারসন আর বিশ্বের 9ম ধনী ব্যক্তির তালিকায় রয়েছেন। তবে সিনারিওটা শুরু থেকে কিন্তু এরকম ছিল না। একটা সময় ছিল যখন অনিল আম্বানি বিশ্বের 6ষ্ঠতম ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তারপরেই ওনার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরল যে উনি সোজা রাজমহল থেকে রাস্তায় এসে পড়লেন। চলুন দেখে নেওয়া যাক কি সেই 5টি পয়েন্ট যার জন্য অনিল আম্বানির এই পরিণতি হলো। পয়েন্ট নাম্বার 1, লাইমলাইট অ্যান্ড পাবলিসিটি। একটা বড় এম্পায়ার চালানোর জন্য রুটের সাথে জুড়ে থাকতে হয়। লাইমলাইট আর পাবলিসিটির চক্করে পড়লেই সব শেষ। আপনিও যদি লাইমলাইটে থাকতে ভালোবাসেন তাহলে এই পয়েন্টটা আপনাকে অনেকটাই অ্যালার্ট করবে। ধীরুভাই আম্বানি একজন সফল বিজনেসম্যান হয়েও খুবই সাধারণ জীবনযাপন করতেন, আর ওনার এই গুণটি ওনার বড় ছেলে মুকেশ আম্বানির মধ্যেও দেখা যায়। সেই কারণেই ধীরুভাইয়ের সময়কালে তার বড় ছেলেকে তিনি কোম্পানির ভিতরের কাজকর্ম দেখাশোনা করার দায়িত্ব দেন আর ছোট ছেলেকে বাইরের কাজ সামলানোর জন্য নিযুক্ত করেন। কারণ অনিল আম্বানি লাইমলাইটে থাকা, কোম্পানির ফেস হয়ে নিউজে থাকা, পার্টি করা, বলিউড সেলিব্রিটিদের সাথে ওঠা বসা, পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ রাখা, এগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আর এই লাইমলাইটটাই ওনার কাল হয়। পয়েন্ট নাম্বার 2, ল্যাভিশ লাইফস্টাইল। বড়লোক হতে কোনো খরচ নেই, কিন্তু বড়লোক বা রিচ দেখাতে প্রচুর খরচ, আর তার পরিণামও ভয়ঙ্কর। অনিল আম্বানির ক্ষেত্রেও এটাই ঘটেছে। অনিল আম্বানির ঠাটবাট এত বিরাট ছিল যে উনি বাড়ি থেকে অফিসে আসার জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। লাইমলাইটে থাকার জন্য তিনি অ্যাডলাপস নামক কোম্পানি কিনে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতেও পা রাখেন। 2009-এ এই কোম্পানির নাম পরিবর্তন করে রিলায়েন্স মিডিয়া ওয়ার্কার্স রাখা হয়। সেখানে ফেমাস হলিউড ডিরেক্টর স্টিভেন স্পিলবার্গের সাথে এক জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বেশ কিছু ফিল্মের প্রোডাকশনও করেন তিনি। এত ল্যাভিশ লাইফস্টাইল ওনাকে উচ্চতার শিখরে পৌঁছানোর বদলে ধীরে ধীরে রাস্তায় নামিয়ে এনেছে। পয়েন্ট নাম্বার 3, দূরদর্শিতার অভাব। যে কোনো বিজনেস করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো দূরদর্শিতা। ধীরুভাই আম্বানি তার দূরদর্শিতার কারণে এক চর্চিত মুখ ছিলেন, কিন্তু অনিল আম্বানির মধ্যে এই দূরদর্শিতার অভাব ছিল ভীষণ। উনি ওনার পিক টাইমে নিজের কোম্পানিগুলোতে বড় বড় ইনভেস্টমেন্ট করতে শুরু করেন, নিজের বিজনেসকে এক্সপ্যান্ড করা শুরু করেন। দ্রুত গ্রোথ আর সফলতা পাওয়ার চক্করে উনি এতটাই মগ্ন হয়ে যান যে কোম্পানির ভিত যে আগে শক্ত করতে হবে সেই খেয়ালই থাকে না।
2008-এ অনিল আম্বানির গ্রুপ ADAG অনিল ধীরুভাই আম্বানি গ্রুপ টোটাল প্রফিট করে 9,000 কোটি টাকা, আর পুরো প্রফিটের 75% খালি রিলায়েন্স কমিউনিকেশনস থেকে আসে। 2006 থেকে 2010 টেলিকম ইন্ডাস্ট্রির কিং ছিল অনিল আম্বানির রিলায়েন্স টেলিকম, কিন্তু দূরদর্শীদের অভাবে উনি কাস্টমার নিডস বুঝতে অক্ষম থাকেন, ফলে কোম্পানি ও টেকনোলজির আপগ্রেডেশনের দিকে কোনো গুরুত্ব দেন না। এই টেলিকম বিজনেস CDMA টেকনোলজির উপরে বেস্ট ছিল। এই টেকনোলজি 2G-তে ভালো পরিষেবা প্রদান করলেও 3G-তে খুবই স্লো ইন্টারনেট পরিষেবা প্রদান করত, আর 4G এই CDMA টেকনোলজির উপযুক্তই ছিল না। তাই টেকনোলজিতে যখন আমূল পরিবর্তন এলো, তখন রিলায়েন্স বাকি GSM বেস্ট কোম্পানির তুলনায় অনেকটাই পিছিয়ে পড়লো, আর ব্যাস এখান থেকে অনিল আম্বানির ডাউনফল শুরু হলো। ধুঁকতে থাকা রিলায়েন্স টেলিকম সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যায় যখন 2017-এ মুকেশ আম্বানি জিও 4Gর সাথে এই টেলিকম ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেয়। ততদিনে দুই ভাইয়ের মধ্যে গড়া 10 বছরের চুক্তিও সম্পূর্ণ হয়ে যায়। আর এই 10 বছরে অনিল আম্বানি যখন শো আপে ব্যস্ত, তখন মুকেশ আম্বানি পুরো দমে নিজেকে প্রস্তুত করেছিল। তাই তো যখন জিও লঞ্চ হলো, তখন রিলায়েন্স টেলিকমের সাথে বাকি নামি দামি টেলিকম কোম্পানিগুলো যেমন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সব একদম মার্কেট থেকে ছিটকে পড়লো। পয়েন্ট নাম্বার 4, প্রপার প্ল্যানিং এর অভাব। যেখানে মুকেশ আম্বানি নানানভাবে নিজের বিজনেসের নিব শক্ত করার সাথে সাথে অন্য ফিল্ডেও শক্তিশালী হয়ে ঢুকছিল, সেখানে অনিল আম্বানি বিনা প্ল্যানিং এ একের পর এক ইনভেস্টমেন্ট করছিল, তাও মাত্র একটা কোম্পানির প্রফিটের উপর ভরসা করে। তাই রিলায়েন্স টেলিকম জিওর ঝড়ে পুরোপুরি ব্যাংকরাপ্ট হওয়ার পর দ্বিতীয় ধাক্কা আসে যখন বড় ভাই মুকেশ আম্বানি তার গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণ করে দেয়। দুই ভাইয়ের মাঝে এটিও একটা এগ্রিমেন্ট ছিল যে মুকেশ আম্বানি অনিল আম্বানিকে $2.34 প্রাইসে গ্যাস বিক্রি করবেন তার ন্যাচারাল গ্যাস পাওয়ার প্ল্যান্টের জন্য। কিন্তু প্রাইস রাইজের কারণে মুকেশ আম্বানিও তার গ্যাসের প্রাইস বাড়িয়ে $4.24 করে দেয়, যার ফলে অনিল আম্বানির অনেক বড় লস হয়। হঠাৎ এই প্রাইস রাইজের কারণে অনিল আম্বানির মাথায় বাজ ভেঙে পড়ে। কোনো সুরাহা না পেয়ে সে মুম্বাই কোর্টের দ্বারস্থ হয়, কিন্তু কোর্ট রায় দেয় মুকেশ আম্বানির ফেভারে। এমনি তো মুকেশ আম্বানিকে বিজনেস স্ট্র্যাটেজি ও প্ল্যানিং এর কিং বলা হয় না। পয়েন্ট 5 সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার কারণে 99.9% বিজনেস ফেল হয় বা হঠাৎ সাকসেস পেয়েও তার ডাউনফল হয়। রিসেন্টলি এরকমই একটা বড় বিজনেস পেটিএম পেমেন্টস ব্যাংকেরও ডাউনফল হয়, সেই নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি, চাইলে দেখে আসতে পারেন, ওটাই আমার ফার্স্ট ভিডিও। পয়েন্ট 5 এক্সেসিভ লোন। এমন অনেক ইন্ডাস্ট্রিতে অনিল আম্বানি ইনভেস্ট করে যার কোনো নলেজ তার আগে থেকে ছিল না, ফলে প্রচুর টাকা নষ্ট হয়। সবচেয়ে বড় কারণ যার জন্য অনিল আম্বানি কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারেননি, তা হলো ওনার কোনো কিছু না ভেবে বিপুল পরিমাণ লোন নেওয়া। যখন ওনার ডাউনফল শুরু হয়, তখন কোম্পানিগুলোকে বাঁচাতে তিনি একের পর এক মোটা অঙ্কের লোন নিতে থাকেন। তাতেও যখন বিজনেসে কোনো পরিবর্তন আসে না, তখন এই লোন পরিশোধ করতে তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হন। দেখতে দেখতে দেনার দায়ে উনি এতটাই ডুবে যান যে ওনার টোটাল ঋণের বোঝা বেড়ে দাঁড়ায় $7 বিলিয়ন। 2019-এ সুইডিশ টেলিকম ইকুইপমেন্ট মেকার ইরেকসন কোম্পানির $80 মিলিয়ন পেমেন্ট না করার জন্য তার জেল অবধি হতে যাচ্ছিল। তারপর লাস্ট মোমেন্টে মুকেশ আম্বানি এই ঋণ পরিশোধ করে অনিল আম্বানিকে জেলে যাওয়ার হাত থেকে রক্ষা করে। অনিল আম্বানির বেশিরভাগ কোম্পানি ব্যাংকরাপসির কারণে বন্ধ হয়ে গেছে, নতুবা ঋণ পরিশোধ করার জন্য বিক্রি করতে হয়েছে। এছাড়াও ওনার উপরে 3টি বড় চায়না কোম্পানির ঋণ রয়েছে। লন্ডনে এর উপর কেসও চলছে। সেই কোর্টে দাঁড়িয়ে অনিল আম্বানি নিজে স্বীকার করে যে এই সময় ওনার নেটওয়ার্থ 0। কিছু লোকের মতে অনিল আম্বানির কাছে এখনো কয়েক হাজার কোটি টাকার ওয়েলথ রয়েছে, যেগুলো উনি লোকচক্ষুর আড়ালেই রেখেছেন, আর ইচ্ছাকৃত নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন যাতে চাইনিজ কোম্পানিগুলো ঋণ পরিশোধের হাত থেকে রেহাই পেতে পারে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? কমেন্টে জানান আমাদের। আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।